কে বলে ভিডিও কলে আসার জন্য। জুথি রাজি হয় না। তারপর ইরহান এক ধমক দেয়, এতেই কাজ হয়। ভিডিও কলে আসার পর জুথিকে ইরহান দেখে স্তব্ধ হয়ে যায়। চোখ মুখের অবস্থা কি করেছে মেয়েটা। খাওয়া দাওয়া সব মনে হয় ছেড়ে দিয়েছে। অনেক সময় নিয়ে কথা বলে জুথির মনটা হালকা হয়। ইরহান বারবার করে বারণ করে কাঁদতে। সময় পেলেই জুথির সাথে কথা বলবে। প্রায় অনেক সময় নিয়ে কথা বলার পর কল কাটে ইরহান। ইরহান জুথির দেওয়া দাদির চিঠিটার কথা ভুলে গিয়েছিল। ব্যাগ থেকে জামা বের করতে গিয়ে পায়ের কাছে পড়ায় দেখতে পায়। তাও প্রথমে বুঝতে পারেনি এটা কি। পরে মাথায় আসে এয়ারপোর্টে জুথি এটা দিয়ে বলেছিল দাদি তার জন্য লিখে গেছে। দাদি কি লিখে গেছে এটায়? বসে বসে ভাবছি ইরহান। খুলতে ইচ্ছে করছে না। যদি খারাপ কিছু মুখোমুখি হতে হয়, অজানা সত্ত্বের মুখোমুখি হতে হয়, না খুলেও থাকতে পারছে না। চিঠিতে কি লেখা আছে জানার জন্য ছটফট করছে মন। অনেক ভেবেচিন্তে খুলেই ফেলে চিঠিটা। দাদি আগের দিনের মানুষ হলেও পড়ালেখা একটু আধটু জানত। অসুস্থ অবস্থায় চিঠিটা লিখেছে, লেখার ধারণ দেখে তা বোঝা যাচ্ছে। অনেক মনোযোগ দিয়ে চিঠিটা পড়তে শুরু করে ইরহান। পড়া শেষ হলে আবার পড়ে, কয়েকবার পড়ে। পরে আবার চোখ বুলায় তাতে। চোখ দুটো ছলছল করছে। নিজের চুল টেনে ধরে বসে থাকে চিঠিটা হাতে নিয়ে। সময় গড়াতে থাকে ইরহান একইভাবে বসে থাকে। তারপর উঠে গিয়ে একটা লাইটার নিয়ে চিঠিটা চালিয়ে দেয়। চিঠিটা পুড়ে ছাই হয়ে যায় মুহূর্তের মাঝে। ইরহান সেই ছাইয়ের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে কোনোভাবে শান্ত করতে পারে না। এদিক ওদিক কিছু সময় পায়চারি করে। এক গ্লাস পানি পান করে। নিচের ভিতরটা অনেক অস্থির লাগছে। চিঠির কথাগুলো মাথায় ঘুরছে। নিজেকে কোনো মতেই শান্ত করতে পারছে না ইরহান। জুথির সাথে কথা বলা দরকার। ফোন হাতে নিয়ে কল দিতে গিয়ে মনে পড়ে অনেক রাত হয়ে গেছে। মেয়েটা এখন ঘুমাচ্ছে, তাই আর কল দেয় না। কিন্তু এখন তো ইরহানের ঘুম আসবে না কিছুতেই। বাহিরে গিয়ে ঘুমের ট্যাবলেট কিনে আনে। তারপর সেখান থেকে একটা খেয়ে চুপচাপ শুয়ে পড়ে। শুয়ে শুয়ে মাকে ডাকতে থাকে। মা, মাগো, তোমার মনে অনেক কষ্ট ছিল, অনেক কষ্ট পেয়েছিলে, তাই না মা? আমার খুব কষ্ট হচ্ছে জ্যোতিরানী। আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। আমি নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। তুমি আমায় একটু সামলে নাও জ্যোতি। এই মুহূর্তে আমার তোমাকে খুব করে দরকার, খুব দরকার। আরো নানা ধরনের কথা বিড়বিড় করে ইরহান ঘুমের দেশে পাড়ি জমায়। চোখের কোনটা ভিজে আছে। জুথি থাকলে হয়তো ইরহানের কষ্টটা একটু লাঘব হতো। জুথির বুকে মাথা রেখে নিজের অশান্ত মনটা শান্ত করতে পারত। বড় দাদু ভাই, চিঠিটা যখন তুমি পড়বে তখন হয়তো আমি তোমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাব। পৃথিবীর বুক থেকে চিরতরে বিলীন হয়ে যাব। সময় হয়ে গেছে হয়তো চলে যাওয়ার। মন আমার জানান দিচ্ছে তা। শরীরটা কয়টা দিন ধরেই ভালো যাচ্ছে না রে ভাই। কিছু অপ্রিয় সত্য তোর জানা খুবই দরকার, যা তুই ছোট থেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিস, বারংবার জিজ্ঞেস করেছিস। আমি বলিনি, হয় এড়িয়ে যেতাম, না হয় চুপ করে যেতাম। মাঝে মাঝে হয়তো মিথ্যেও বলেছি। আজ আমার মনে হলো তোর বিষয়গুলো জানা দরকার। না বলে গেলে হয়তো আমার মনও শান্তি পাবে না। তো দাদা যখন আমায় বিয়ে করে আনি তখন তোর বাবার বয়স 9 বছর, আমি তখন 17 বছরের। পরিবার থেকে জোর করে তোর দাদার সাথে বিয়ে দিয়ে দেয়। সব কিছুই মুখ বুঝে মেনে নিয়েছিলাম। কিছুদিন পর জানতে পারি তোর দাদার প্রথম বউ কেন তাকে ছেড়ে চলে গেছে। লোকটার মেয়ের নেশা ছিল, যা তিনি মেনে নিতে পারেননি। কেউ নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে মেনে নিতে পারে না, তাই তোর বাবাকে আর তোর দাদাকে ছেড়ে চলে যান। আমি যেতে পারিনি। সব কিছু চোখের সামনে দেখেও মুখ বুঝে পড়ে রইলাম। তোর বাবার মুখের দিকে তাকিয়ে সংসারটা আঁকড়ে ধরলাম। পরে জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না। আফসোস হয়নি, আর এটা ভেবে ভালো লেগেছে যে আর কেউ আসবে না কষ্ট পেতে। তোর বাবাকে আদর দিয়ে বড় করলাম। একদিন হুট করেই তোর দাদা মারা গেল। কেন জানি কষ্ট লাগেনি। একটা বিষয়ে খুব কষ্ট লাগতো, তোর বাবাকে এত আদর যত্ন করেও তার আপন হয়ে উঠতে পারলাম না। নিজে পছন্দ করে তাকে বিয়ে করলাম। আমার ঘর আলোকিত করে তোর মা এলো। বছর ঘুরতেই তোর আগমনের সংবাদ। আমার সংসারটা পূর্ণ হয়ে গেল। সুখী সংসার আমাদের। তোর বাবাও তোর মাকে অনেক ভালোবাসতো। তুই আস্তে আস্তে আমাদের মাঝেই বড় হতে থাকলি, কিন্তু
কে জানতো হুট করে এক ঝড় এসে সব লন্ডভন্ড করে দিয়ে যাবে। তোর মায়ের অসুখ বাঁধল, শোয়া থেকেই উঠতে পারতো না, খুব কষ্ট হয়, তাই বেশি উঠতেই দেই নাই। আমি এক হাতে সব সামলে উঠতে হিমশিম খাচ্ছিলাম। তাই তোর মা তার বোন তাসলিমার কথা বলল। চাচাতো বোন হলেও তাদের অনেক মিল, সে আসলে তোকে দেখে রাখতে পারবে। কিন্তু এটা জানতো না তার আগমনী সব এলোমেলো হয়ে যাবে। কয়েকদিন যেতেই তোর বাবার সাথে সখ্যতা গড়ে ওঠে। ব্যাপারটা আমার ভালো লাগেনি। তোর মাকে জানাতেই বললো তেমন কিছু না, ওদের উপর বিশ্বাস আছে। কিন্তু তোর মা এটা বোঝেনি আগুন আর ঘি একসাথে রাখতে নেই। তাদের ভেতরের সম্পর্ক গভীর থেকে গভীর হয়ে যায়। চোখের সামনে থেকে আমাদের চোখে ধুলো দিয়ে পাপে জড়িয়ে পড়ে। একদিন তোর মা ওদের একসাথে একই রুমে লিখতে আমার ঘৃণা লাগছে রে ভাই। তোর মা চোখের সামনে সব দেখে চুপ হয়ে যায়, আমার কাছে এসে হাত ধরে অনুরোধ করে তোকে যেন দেখে রাখে, খুব করে কান্না করে, শুধু একটা কথাই বলে, আমার সব শেষ আম্মা, আমার সব শেষ। আমাকে অনেক অনুরোধ করে তোকে যেন এসব না বলি, তুই কষ্ট পাবি। আমি অনেক বুঝাই এদের শাস্তি দরকার। নিজের ছেলে মনে করে যাকে পেলে বড় করলাম, সে তার বাপের ধরাই পেল, ভালো হলো না। তোর মা বলল আজ কিছু বলবে না, সকাল হলেই দুজনকে একসাথে ডেকে কৈফিয়ত চাইবে, কিন্তু পারল না। এত যন্ত্রণা তার মাথাটা নিতে পারেনি। ওই দিন রাতে আমাদের ছেড়ে চলে যায়। মানুষজন বলল স্ট্রোক করেছে। মানুষজন স্ট্রোক করেছে বলে কি হবে, আমি তো জানি আসল কারণটা। কত যন্ত্রণা ছিল তার ভেতর। তারপর আমি তোকে লালন পালন করতে থাকি, ওদের অনেক শাসিয়েছি, পুলিশের ভয় দেখিয়েছি, কিন্তু ওরা তোকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমাকে চুপ করিয়ে দিত। এই সত্যিটা তোর সামনে আনার একটা কারণ আছে ভাই। আমি তোর জন্য সঠিক মানুষটা পছন্দ করে তোর জীবনে দিয়ে গেলাম। এই কালসাপগুলোর থেকে ওরে নিয়ে গিয়ে দূরে কোথাও সংসার করে থাক, এদের থেকে অনেক দূরে চলে যা। তোর জীবনে আমি সঠিক মানুষটা দিয়ে গেলাম ভাই। আমি এখন চিন্তামুক্ত, সব সময় ভালো থাক, এটাই আমার দোয়া। ইতি, তোর দাদি। চিঠির রহস্যটা ইরহানকে দুমড়ে মুচড়ে দিয়েছে। অনেকটাই ভেঙে পড়েছে, নিজেকে ভীষণ অসহায় লাগে। সবকিছু কেমন থমকে আছে, কোনো কিছুতে মন বসে না তার। ইরহান কিছুটা স্বাভাবিক হলেও পুরোপুরি হতে পারেনি। তার মা কষ্ট পেয়েছে ভাবলে বুক ফেটে কান্না আসে। এই দুটো মানুষকে নিজের হাতে শেষ করতে পারলে শান্তি পেত। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে, মাথা গরম করলে চলবে না। জ্যোতির সাথে স্বাভাবিকভাবেই কথা হয়। এই সত্যিটা জ্যোতিকে বলেনি ইরহান, কাউকে বলবেও না বলে ঠিক করেছে। তবে ওদের কোনোদিন ক্ষমা করবে না। ইদানিং খুব করে জ্যোতির মধ্যে পরিবর্তন লক্ষ্য করছে ইরহান। ভালো করে তার সাথে কথা বলে না, কল দিলে ধরতে চায় না, অনেকবার কল করার পর গিয়ে রিসিভ করে, নিজেই থেকে কিছু বলে না। ইরহান জিজ্ঞেস করলে শুধু হু হা করে উত্তর দেয়, নানান বাহানায় কল কেটে দেয়। ইরহানকে এড়িয়ে যায়, ফোন বেশিরভাগ বন্ধ নয়তো বিজি পায়। ইরহান কয়েকবার প্রশ্ন করলেও উত্তর দেয় না। ইরহান অনেক বলেছে। কি হয়েছে জ্যোতিরানী, তোমার কি কোনো সমস্যা হয়েছে? আমাকে বল, আমি সব সমস্যার সমাধান করে দিব। কিছুই বলে না জ্যোতি। ইরহান ঈশানকেও জিজ্ঞেস করেছে বাড়িতে কোনো সমস্যা হয়েছে কিনা, জ্যোতির কি হয়েছে। ঈশানও কিছুই বলতে পারছে না। ঈশানকে জিজ্ঞেস করেছে জ্যোতিকে কোনো সমস্যা হয়েছে কিনা, জ্যোতি জানিয়েছে কিছু হয়নি। ইরহান সব দিক দিয়ে যেন দিন দিন ভেঙে পড়ছে, সব কিছু তার শেষ হয়ে যাচ্ছে। একদিকে মায়ের কথা ভাবলে তার ঘুম আসে না, আরেকদিকে তার ভালোবাসার মানুষটা একটু একটু করে দূরে সরে যাচ্ছে, বদলে যাচ্ছে। সে কিছুই করতে পারছে না, কষ্টের দাবানলে ভিতরটা শেষ হয়ে যাচ্ছে। যার জন্য নিজেকে ঠিক রাখার চেষ্টা করছে, সেই যদি এমন করে দূরে চলে যায় তাহলে তো সবকিছু বৃথা। সবচেয়ে বেশি কষ্টের চোখের সামনে নিজের মানুষটা বদলে যেতে দেখা। ইরহান সব দিক দিয়ে ভেঙে পড়েছে, খাওয়া দাওয়া ঘুম কিছুই হচ্ছে না, কাজে মন বসাতে পারছে না। তার জ্যোতিরানী কেন এমন করছে, কি হয়েছে? অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে জ্যোতি থেকে জেনেই ছাড়বে কি হয়েছে। জ্যোতিকে কল করে ইরহান, বার কয়েক কল করার পর রিসিভ হয়। ভালো মন্দ খোঁজখবর নেওয়ার পর ইরহান জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে আমাকে প্লিজ বলো, আমি এসব আর নিতে পারছি না, শেষ হয়ে যাচ্ছি। এক কাজ করো, এমন অবহেলা না করে আমাকে একেবারে মেরে ফেলো প্লিজ।
তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে কিসের শাস্তি দিচ্ছ তুমি বউ? তুমি কি আমার সাথে আর থাকতে চাও না? বলেই ইরহান এবার কেঁদে ওঠে। কিছুতেই আর নিজেকে ঠিক রাখতে পারে না। তুমি কি আমার সাথে থাকতে চাও না জ্যোতিরানী? আমাকে একা ফেলে চলে যেতে চাও? ছেলে মানুষ নাকি সহজে কাঁদে না। প্রচন্ড আঘাতে কষ্টে তাদের চোখে পানি আসে, তাও আবার সবার কাছে তা প্রকাশ পায় না, অথবা তারা করে না। নিজের খুব কাছের একান্ত নিজের মানুষটার কাছে তা প্রকাশ করে। ইরহান এতদিনে জমিয়ে রাখা দুঃখ কষ্ট আর জ্যোতির অকারণে করে যাওয়া অবহেলা বা বদলে যাওয়াটা মেনে নিতে পারছে না। তার জীবন যে এই নিজের নারীটি ছাড়া আর কেউ আপন না। ইরহান যে বড্ড একা। এই যে ইরহান কাঁদছে, তার বউটা কি বুঝতে পারছে না তার কতটা কষ্ট হচ্ছে? তার যে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। যদি চুপচাপ শুনে শুনে গেল ইরহানের কথা। ইরহানের কান্নার শব্দ পেয়ে সে কি আর নিজেকে ঠিক রাখতে পারে? কখনো না। এত সময় নীরবে চোখের পানি ঝরলো, এবার সে নিজেও শব্দ করে কেঁদে ওঠে। ইরহান যদির কান্না আওয়াজে নিজের কান্না থামিয়ে দেয়। তড়িঘড়ি করে জানতে চায়, কি হয়েছে তোমার? কেন কাঁদছো তুমি? কান্না বন্ধ করো। তোমার কান্না আমার সহ্য হয় না। আমি কিছু অন্যায় করে থাকলে আমাকে শাস্তি দাও, তবুও কেঁদো না। শান্ত হও। আমি কান্নার জন্য কিছু বলতে পারে না জ্যোতি। গলায় সব যেমন আটকে আছে। তুমি আগে শান্ত হও প্লিজ। কষ্ট হচ্ছে তো আমার। পানি খাও আগে। জ্যোতি ইরহানের কথা মতো টেবিল থেকে পানি নিয়ে তাড়াতাড়ি পান করে নেয়। ইরহান জ্যোতিকে সময় দেয় নিজেকে ঠিক করার জন্য। এখন ফোনের দুই পাশ নীরবতা, শুধু নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অনেকটা সময় দুই পাশ নীরবতা ছেয়ে আছে। ইরহানই সব নীরবতা অবসান ঘটায়। খুব আদুরে ভাবে ডেকে ওঠে তার প্রিয়তমাকে। জ্যোতিরানী, এই জ্যোতিরানী, হুম ঠিক আছো? হুম ভিডিও কল দিচ্ছি, ধরো। কথাটা বলেই ইরহান কল কেটে সাথে সাথে ভিডিও কল দেয়। জ্যোতি নিজেকে ঠিক করে রিসিভ করে। কিছু সময় দুইজন দুইজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। দুজনের বুকের ভিতরটা ধক করে ওঠে। দুইজনের চেহারার অবস্থা খারাপ হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ, মুখটা শুকিয়ে গেছে। যদি ইরহানের অবস্থা দেখে আবার কেঁদে দেয়। কি 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 করেছেন নিজের অবস্থা? আল্লাহ! ইরহান মলিন হাসে। বেঁচে আছি, এই অনেক। একদম বাজে কথা বলবেন না। খাওয়া দাওয়া ঘুম কিছু করেননি ঠিকঠাক মতো? আমার কথা বাদ দাও, তুমিও তো নিজের কি অবস্থা করেছো। কেন বাদ দিব? আপনাকে আমার এমন ভাবে দেখতে একটু ভালো লাগছে না। আপনার শরীর ঠিক আছে? এই 2-3 দিন ঠিক ছিল না, বিশ্বাস করো, একদম ঠিক ছিল না। শ্বাস নিতেও যেন কষ্ট হতো, কিন্তু এখন আমি একদম ঠিক আছি। যদি ইরহানের মুখের দিকে তাকিয়ে রয়। সামান্য একটা ব্যাপার নিয়ে লোকটাকে সে কতখানি কষ্ট দিল, নিজেও কষ্ট পেল। আমাকে আপনি মাফ করে দিয়েন। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। কি হয়েছিল তোমার? আমি কি কোনো ভুল করেছি? না। তাহলে? যুথি আমতা আমতা করে আসল কাহিনীটা বলে দেয় ইরহানকে। ইরহানদের বাড়ির পাশে একজন প্রবাস থাকেন। বিয়ে করে চলে গিয়েছিল আবার প্রবাস। কিন্তু কিছুদিন আগে এই লোক প্রবাস থেকে বিয়ে করে সাথে করে বউ নিয়ে আসে। এই নিয়ে কত ঝামেলা। এই বউ নাকি এখানে থাকতে আসেনি, ঘরে চলে যাবে। সে যাই হোক, নিজের স্বামী আরেকটা বিয়ে করলে কোন মেয়ে মেনে নিতে পারে না? এটা শুনে যুথির মন খারাপ ছিল। এর মধ্যে যুথির স্কুলের এক বান্ধবী ফোন দেয়। কথায় কথায় অনেক কিছু বলে দুইজনে। যুথির স্বামী বিদেশ শুনে বলে ওঠে, ওর এক কাকা নাকি দেশে বউ রেখেও ওই দেশে বিয়ে করেছে। জিজ্ঞেস করলে জানায় দুই বউ দুই দেশে থাকবে, সমস্যা কি? যুথি কি বলে যেন সাবধান হয়। যুথি হেসে বলে, আমার সাবধান হওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মানুষটাকে আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। সে এসব করা তো দূর, কল্পনাও করতে পারবে না। সব কথা হেসে উড়িয়ে দিস না। পুরুষ মানুষকে এত বিশ্বাস করতে নেই। এরা বছরের পর বছর গড়ে ওঠা বিশ্বাস আর ভরসা 2 মিনিটে ভেঙে গুড়িয়ে দিতে পারে। আমার চাচাকে দেখ, 2জন ছেলে মেয়ে, তারপরও তো এমন করলো। ওরা তো ভালোবেসে বিয়ে করেছিল, আর তোর তো কয়েকদিন আগে মাত্র বিয়ে হয়েছে, না আছে ছেলে মেয়ে। এত বিশ্বাস করিস না। বলে ফোন রাখো যুথির বান্ধবী। যুথি তখন চুপ ছিল। মাথায় যেন চিন্তা ঢুকলো। কিসের চিন্তা যুথি জানে না। মন একটা কথাই বলছে, ইরহান জীবনও এমন কাজ করবে না। কিন্তু তার বান্ধবীর বলা কথাটা তার মাথার উপর খুবই বাজেভাবে প্রভাব বিস্তার করে। মাঝে মাঝে আমরা যেটা বিশ্বাস করি না কোনোদিন হওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু অপরজনের কথায় মাথায় তা প্রভাব বিস্তার করে। নিজের মন থেকে মাথায় কথাটা বেশি ঘুরুঘুর করে। যদিও কেমন হয়ে গেল, মাথায় ঘুরতে থাকলো
এত করে বিদেশ যেতে না করার পরেও ইরহান গেছে কেন? জুথির কথা কেন শুনল না? এর মধ্যে ইরহান প্রথম কয়েকদিন জুথিকে ভালো করে সময় দিতে পারেনি। সব মিলিয়ে জুথি নিজের মাঝেই ছিল না। মনে হচ্ছিল ইরহান তার থেকে দূরে সরে গেছে। সবকিছু ইরহানকে খুলে বলে জুথি। ইরহান খুব মনোযোগ দিয়ে তা শোনে। জুথি কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিন, আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি আপনাকে এতটা বিশ্বাস করেও কেন আপনার সাথে এমন ব্যবহার করলাম? আমি খুব খারাপ, আপনার ভালোবাসার যোগ্য না, খুব কষ্ট দিয়েছি আমি আপনাকে। ইরহান সব বুঝতে পারছে। এই ঘটনাগুলোর প্রভাব পড়েছিল জুথির মস্তিষ্কে। জুথি অনবরত কেঁদেই চলেছে। হুশ আর কাঁদে না বউ, আমি ভুল বুঝিনি তোমায়, আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। শান্ত হও তুমি। জুথি তবুও মানতে নারাজ। অনেক বুঝে শান্ত করেছে। তারপর জুথির মন ভালো করার জন্য কয়েকদিন পরে দেওয়া সারপ্রাইজটা আগেই দিয়ে দেয়। খুব শীঘ্রই জুথিকে ইরহান তার কাছে নিয়ে যাবে, তার ব্যবস্থা করছে। ইরহানের বস সব কিছু ঠিক করেছে। জুথি শুনে পুরাই অবাক। সত্যি আমাকে আপনার কাছে নিয়ে যাবেন? না, তাহলে যে বললেন নিয়ে যাবেন। মন খারাপ করে বলে জুথি। বলেছি তো নিয়ে যাব, তবে তোমাকে না। কাকে? আমার বউকে নিয়ে আসবো আমার কাছে। ইরহানের কথায় জুথির মুখে হাসি ফুটে ওঠে। বলে ওঠে, কবে নিয়ে যাবেন আমায়? তাড়াতাড়ি নিয়ে যান প্লিজ, আমি আপনার কাছে যাব। আপনাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। আর মাত্র কয়েকদিন বউ, তারপর আমার কাছে নিয়ে আসবো। আমার বস সব খুব তাড়াতাড়ি করে দিবে। উনি আমায় খুব স্নেহ করেন, নিজের ছেলের মতো দেখেন। উনি নিজে থেকেই বলেছে উনি সব ব্যবস্থা করে দিবে। আমার হয়ে ওনাকে একটা ধন্যবাদ জানিয়ে দিন তো। ধন্যবাদে কাজ হবে না। আপনার হাতের বাঙালি রান্না খাওয়ার জন্য আবদার করে বসে আছে আগে থেকেই। আচ্ছা, সব রকম খাবার রান্না করে খাওয়াবো। কবে যে আপনার কাছে যাব আমার তো আর তর্স হইছে না। ইরহান মন ভরে জ্যোতির আনন্দিত মুখখানা দেখছে। আপনাকে জানেন কত মিস করি আমি। হ্যাঁ, এই জন্যই তো এই কয়দিন আমাকে এমন কষ্ট দিলে। ইরহানের কথায় জ্যোতির চোখ আবার অশ্রু জমে। এই, একদম কাঁদবে না, আমি মজা করে বলেছি। আমি তো জানি তুমি আমায় কত মিস করো। জ্যোতি তাও মন খারাপ করে বসে আছে। তাই ইরহান দুষ্টুমি করে বলে ওঠে, আচ্ছা, তুমি কি আমায় মিস করছো নাকি আমার আদরগুলো মিস করছো? মুহূর্তের মাঝে ইরহানের কথা শুনে জ্যোতির চোখ মুখ লজ্জায় এসে ভিড় করে। চোখ নিচে নিয়ে চুপটি করে বসে থাকে। ইরহান নীরবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। যাক, মন খারাপের র্যাশটা কাটাতে পেরেছে। ওই দিন সারা রাত দুইজন মিলে কথা বলে। এতদিনের মানবিকন সব শেষ হয়। সব জমানো কথা বলতে থাকে। জ্যোতি তো খুশি ইরহানের কাছে যেতে পারবে বলে। দুইজন কথা বলতে বলতে হাসে, আবার চোখ দিয়ে পানিও আসে। দুঃখের জন্য নয়, দুইজনের ভালোবাসা আর সুখের জন্য, এমন জীবন সঙ্গী পাওয়ার জন্য। কয়েকদিনের মধ্যেই জ্যোতির ভিসা হয়ে যায়। ইরহানের কাছে যাওয়ার তারিখও ঠিক হয়ে যায়। এখন শুধু ইরহানের কাছে যাওয়ার পালা। সবকিছু গোছগাছ করে নিয়েছে জ্যোতি। যদি কিছুটা খারাপ লাগছে সকলকে ছেড়ে যেতে হবে বলে, তাও নিজেকে সামলে নিয়েছে। 2 দিন গিয়ে মামার কাছে থেকে এসেছে। এর মধ্যে সীমারও বিয়ে হয়ে গেছে। জ্যোতি অবশ্য ইরহানের অনুমতি নিয়ে ঈশানকে সাথে নিয়ে সীমার বিয়েতে গিয়েছিল। ইরহানকে একবার বলার পরেই বলেছিল যাওয়ার জন্য। টাকাও পাঠিয়েছে সীমা আর তার বরকে উপহার দেওয়ার জন্য। বাড়িতে জ্যোতির যাওয়া নিয়ে তুমুল ঝগড়া বিবাদ লেগে গিয়েছিল। এই মেয়ে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।